চৌর্যবৃত্তি এমন একটা প্রবৃত্তি যেটা মানুষের মনকে বিষিয়ে দিতে পারে বিভিন্নভাবে, বুঝলে পৃথ্বী? তবে কি তবে ভায়া? তবে যতদিন এই সমক সেন তোমাদের গোয়েন্দা সমক সেন আছে, ততদিন এই সমস্ত বিপদের হাত থেকে, এই সমস্ত পাপী প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় তা আমি খুব ভালো করে জানি। শুধু চাই তোমাদের ভালোবাসা আর তোমাদের সাহায্য। বাংলা সাহিত্যের রহস্যময় আর রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত গোয়েন্দা সমক সেন সিরিজের নতুন কাহিনী কৃষ্ণ মুদ্রা রহস্য। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান কমেন্টটি একেবারেই করতে ভুলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর শুনে ফেলুন আজকের গল্প কৃষ্ণ মুদ্রা রহস্য। অকাল পক্কতা কি করে হয় জানো পৃথ্বী? সোফার ওপর চিত হয়ে শুয়ে ঘুরন্ত পাখার দিকে চেয়ে প্রশ্ন করে সমক। আমি বইটা মুখের সামনে থেকে সরিয়ে বলি, না ভায়া, আমি তো অকালপক্ষ না, তাই কি করে বলি বলো তো? সমক আমার দিকে কাত হয়ে ফিরে চশমার ফাঁক দিয়ে চেয়ে বলে, কলেজে পড়াকালীন আর চোখে মেয়েদের দেখাটাও কি অকাল পক্কতা পড়ে না পৃথ্বী? আরে ওসব কথা তুলছো কেন বলো তো? আচ্ছা বেশ, তুমি বলো না। সমক এবার সোফায় সিধে হয়ে বসে বলে, সময়ের আগে কোনো কিছু জেনে নিলে তবে। এই বলে সে উঠে দাঁড়ায়, তারপর বলে, না ছাড়ো, আর বকা যাচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়েছে, বাকি জ্ঞানটা পরে দেবো বুঝলে। এরপর সে রান্নাঘরে চলে যায়। আমি জানি এখন সেখানে গিয়ে হরিদার মাথাও খারাপ করে দেবে। সত্যি সমককে যত দেখি তত অবাক হই। আমি বুঝতেই পারি না যে ওর মাথায় কখন কি চলে। তবে যতটা না আমরা বুঝি ততটাই ভালো, না হলে বেজায় মুশকিল। বইটা টেবিলের ওপর রেখে আমি নিজের ঘরে ঢুকতে যাব ও দেখি কলিং বেলটা বেজে উঠল। আমি এগিয়ে গিয়ে দরজা খুলতে যাব, দেখি সমক রান্নাঘরে দরজার আড়াল থেকে লুচিতে কামড় দিতে দিতে আমাকে ইশারা করে দরজা খোলার জন্য। আমি গিয়ে দরজা খুলতে দেখি এক বছর 50-এর ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা প্যান্ট জামা, চোখে চশমা, চুল ব্যাক ব্রাশ, তাতে একটু পাক ধরেছে। ভদ্রলোক আমাকে দেখে করজোরে নমস্কার জানান, তারপর বলেন, নমস্কার, আমি প্রতাপ সামন্ত। মিস্টার সেন আছেন নাকি? আমি বলি, হ্যাঁ নমস্কার, হ্যাঁ আসুন, ভেতরে আসুন। ড্রয়িং রুমের সোফাতে ভদ্রলোককে বসতে দিয়ে আমি তার সামনে একটি চেয়ারে বসি। তাকে আদ্যপান্ত দেখে যথেষ্ট ভদ্র এবং বনেদি বাড়ির বলেই মনে হয়। আমি এবার বলি, আমি পৃথ্বীজিৎ দত্ত, সমকের বাল্য বন্ধু এবং বলতে পারেন ওর সহকারীও বটে। প্রতাপবাবু অত্যন্ত পরিমার্জিত হাসি এসে বলেন, আমি জানি পৃথ্বীজিৎ বাবু, আসলে আপনার লেখা অনেক বই আমি পড়েছি, আর আপনাদের কর্মকাণ্ড সম্পর্কেও আমি যথেষ্ট ওয়াকিবহাল। আর সত্যি বলতে কি, আপনাদের এখানে আসার মূল উৎস বলতে পারেন আপনার লেখা সমকবাবুকে নিয়ে রোমাঞ্চকর সব ঘটনা। তাই বুঝি? অসংখ্য ধন্যবাদ প্রতাপবাবু। তা আপনি চা? ভদ্রলোক আমার কথা থামিয়ে বলেন, না না, কিচ্ছু লাগবে না পৃথ্বীজিৎ বাবু, খালি একবার সমকবাবুকে দেখে দিন। খুব বিপদে পড়ে এখানে ছুটে আসা, জানি না। এই বলে একেবারে চুপ করে যান প্রতাপবাবু, একেবারে নিজের খেয়ালে ডুবে যান। এখানে সবাই বিপদে পড়েই আসে প্রতাপবাবু, ভালোবেসে কে আর আসে বলুন তো? তোয়ালেতে হাত মুখ মুছতে মুছতে বলে ওঠে সমক। প্রতাপবাবু সহসা অন্যের গলার আওয়াজ পেয়ে মাথা পেছন দিকে ফেরান, তারপর সমককে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে আবার করমর্দন করেন। তারপর বলেন, মানে কি সৌভাগ্য আমার, এক সত্যান্বেষীর দর্শন পাচ্ছি। তারপর আমার দিকে ফিরে বলেন, তবে পৃথ্বীজিৎ বাবু,
আপনার লেখায় সমকবাবুর বর্ণনার চেয়েও বাস্তবে কিন্তু তিনি অনেকটা বেশি সুপুরুষ। আমি সামান্য হেসে ওনার কথার সমর্থন জানাই। সমক এবার প্রতাপবাবুর সামনে বসে বলেন, বেশ, অনেক তো আমার বিষয়ে ভালো ভালো কথা বললেন মিস্টার সামন্ত, কিন্তু আমাদেরকেও একটা সুযোগ করে দিতে হবে তো নাকি? মিস্টার সামন্ত একটু অবাক হয়ে যান। তারপর সমকের দিকে চেয়ে বলেন, কিসের সুযোগ বলুন তো মিস্টার সেন? আমি ঠিক আপনি বোঝেননি তাই তো? আসলে আমি আপনার এখানে আসার কারণটা জানতে চাইছি। সমক এবার সামন্তবাবুর দিকে ঝুঁকে পড়ে বলে, কি কারণে এই অধমের কাছে এলেন সেটা বলবেন তো নাকি? প্রতাপবাবু প্রথমে হকচকিয়ে যান, তারপর হেসে বলেন, মানে কিছু মনে করবেন না মিস্টার সেন, আসলে আমি একটু ঘাবড়েই যাই। যাক সে কথা, আসলে একটা বিপদের পড়ে। এই বলে আবারও চুপ করে যান প্রতাপবাবু। তার মুখ দেখে মনে হয় তিনি কোনো একটা ঘটনা মনে করে বেশ বেশ চিন্তিত হয়ে গেছেন। সমুখ এবার গলা খাঁকড়িয়ে বলে, মিস্টার সামন্ত, কিছু বলছেন নাকি সমুখবাবু? বলবেন তো আপনি। কি একটা ঘটনা বলতে গিয়ে তো আপনি আটকে গেলেন। ও তাই না? এরপর নিজেকে সামলে তিনি বলতে শুরু করলেন, সমকবাবু, আপনি রামপুর এস্টেটের নাম শুনেছেন কোনোদিন? রামপুর? ও হ্যাঁ, তবে সেটা তো বর্তমানে এস্টেটের আওতায় পড়ে না। আপনি ঠিকই বলেছেন মিস্টার সেন। আসলে ওই এস্টেটের মালিক একদা ছিলেন আমার প্রপিতামহ ভূপেন্দ্র নারায়ণ সামন্ত। যেমনই উদার তেমনই প্রজাবৎসল, আর সেই প্রজাবাৎসল্যতার জন্যই তিনি একটি বিশেষ উপহার পান, তাও আবার এক বিশেষ মানুষের হাত থেকে। সমক অত্যন্ত আগ্রহ সহকারে প্রতাপবাবুর দিকে চেয়ে বলে, বিশেষ উপহার, তাও আবার বিশেষ মানুষের হাত থেকে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন মিস্টার সেন। রাজা কৃষ্ণচন্দ্র রায় ভূপেন্দ্র নারায়ণের এই প্রজাবাৎসল্যতায় তৃপ্ত হয়ে যান, তাকে একটি রৌপ্য মুদ্রা উপহার দেন। তবে এখানেই সেটা শেষ নয়। মুদ্রাটা বানানো হয় রাজা কৃষ্ণচন্দ্রের জন্মদিন উপলক্ষে, তাও মাত্র 4টি। আর তারই মধ্যে একটি আছে বর্তমানে আপনার কাছে, তাই তো? ভদ্রলোক গম্ভীরভাবে তার মাথাটা ডাইনে বাঁয়ে দুবার নাড়িয়ে বলেন, না সমকবাবু, সেটা আর এখন সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না কেন? আসলে কথা থামাতে হলো, কারণ হরিদা ইতিমধ্যে 3 কাপ চা নিয়ে আমাদের টেবিলের সামনে রেখে গেছেন। মিস্টার সামন্ত চায়ে চুমুক দিয়ে বলেন, আসলে মুদ্রাটা এতকাল বংশের ধারা অনুযায়ী আমার কাছেই ছিল মিস্টার সেন, কিন্তু গতকাল থেকে সেটার খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলি, সে কি এত মূল্যবান জিনিস? হ্যাঁ পৃথ্বীজিৎ বাবু। সমক পেয়ালাটা টেবিলের ওপর রেখে প্রতাপবাবুকে প্রশ্ন করে, সাধারণত ওটা কোথায় রাখতেন আপনি? আমার ঘরের সিন্দুকের ভেতর মিস্টার সেন, আর সিন্দুকের চাবি থাকে আমার কাছেই। আমি একা মানুষ, বিয়ে থা কিছুই করিনি, আর বাড়ির ভৃত্যরা যারা আছে কেউ আমার অনুপস্থিতিতে আমার ঘরে কেউ ঢোকে না, এবং তারা যথেষ্ট বিশ্বাসীও বটে। তাহলে আপনি কাকে সন্দেহ করছেন মিস্টার সামন্ত? প্রতাপবাবু কিছুক্ষণ চুপ করে যান, তারপর আনমনা হয়ে বলেন, সাধারণত অনেক মানুষই আমার এই মুদ্রা সম্পর্কে জানে মিস্টার সেন, এবং ঐতিহাসিক একটা মূল্য থাকায় ওটাকে দেখতে সবাই আগ্রহ প্রকাশ করে। আমিও কাকে নিরাশ করি না। যারা আমার বাড়িতে মুদ্রাটি দেখতে আসেন তাদের প্রত্যেককেই আমি সেটা দেখার সৌভাগ্য করে দিই। আমি তাদের সবাইকেই সেই মুদ্রা সিন্ধুক থেকে বের করে এনে দেখাই
এবং দেখানো হয়ে গেলে সেটা আবার ওই সিন্দুকের মধ্যে ঢুকিয়ে রাখি। কিন্তু কিসের কিন্তু মিস্টার সামন্ত? গত 1 সপ্তাহ আগে এক অবাঙালি ভদ্রলোক, নাম মুকেশ সিং, ওটাকে দেখতে আসেন। আমি আমার স্বভাববশত মুদ্রাটি দেখাই, কিন্তু মুশকিল হয় সেই সময় আমার একটা দরকারি ফোন আসেন। তার জন্য আমাকে কিছুক্ষণের জন্য পাশের ঘরে যেতে হয়। ভদ্রলোক স্টাডি রুমে মুদ্রাটি দেখতে থাকেন। এরপর আমি আসতে ভদ্রলোক আমাকে নমস্কার জানিয়ে চলে যান, আর আমিও মুদ্রার বাক্সটা তুলে রাখি সিন্দুকের ভেতর। তখন বাক্সের ভেতর মুদ্রাটি ছিল নাকি? ওখানেই তো মুশকিল সমকবাবু। আমি আমার প্রাক স্বভাববশত বাক্সটা বন্ধ করে সেটা সিন্ধুকে রেখে দিই। আর সত্যি বলতে কি, ওই বাক্সতে শুধু কৃষ্ণ মুদ্রা ছিল না, আমার সংগ্রহ করা অনেক ছোটোখাটো মূল্যবান জিনিসও থাকতো ওই লাল বাক্সের ভেতর। তাই সমক এতক্ষণ শুনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বলে, এ তো সোজা ব্যাপার। আপনি মুকেশবাবুকে ফোন করে জিজ্ঞাসা করে নিন যে তিনি যাবার সময় মুদ্রাটা কোথায় দেখে গেছেন। সেটা কখনোই সম্ভব নয় মিস্টার সেন। একজন মানুষকে আমার সন্দেহবশত বিরক্ত করতে পারি না আমি। আর বাকি রইল সঙ্গে করে মুদ্রা নিয়ে যাওয়া, সেটাও কখনো সম্ভব নয়, কারণ আমার বাড়ির সদর দরজায় একটি মেটাল ডিটেক্টর রাখা আছে। তাই বাড়ির ভেতর থেকে বা বাইরে থেকে যে কেউ কোনো জিনিস বাইরে বা ভেতরে নিয়ে আসা যাওয়া করতে পারবে না আমার অনুমতি ছাড়া। বুঝলাম। এরপর সমক চেয়ার ছেড়ে উঠে জানলার সামনে দাঁড়িয়ে বলে, প্রতাপবাবু, আমার মনে হয় আপনার বাড়ি গিয়ে সরজমিনে পুরো ব্যাপারটা দেখা দরকার। তাই যদি আগামীকাল আমি আর পৃথ্বী... অবশ্যই আসুন মিস্টার সেন। আপনি এলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব। আর তাছাড়া... এই বলে কিছুক্ষণ চুপ থেকে ভদ্রলোক আবারও বলেন, বেশ, এখন উঠি প্রমুখবাবু, কাল তাহলে দেখা হবে। আর এটা ধরুন। এই বলে নিজের পকেটের ভেতর থেকে একটা খাম বার করে সমকের হাতে দিয়ে প্রস্থান করেন প্রতাপবাবু। আমি এবার সমককে বলি, কি ব্যাপার বলো তো ভাইয়া? কিসের ব্যাপার? না মানে ওই যে মিস্টার সামন্ত কি একটা বলতে গিয়ে চুপ করে গেলেন। সত্যি তুমি লাজবাব পৃথ্বী। তুমি যে সত্যি করে সত্যান্বেষীর বন্ধু, সেটা আজকে প্রমাণ করলে। কেন এরকম বলছো কেন ভাইয়া? আসলে ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি পৃথ্বী। তুমি একটা কথা ভুলে যাচ্ছ। বর্তমানে ঐতিহাসিক জিনিসের মালিকানা কিন্তু সরকার বাহাদুর নিজে, সে যতই তোমার পৈতৃক সম্পত্তি থাক না কেন। আর সেই কঠোর আইনের মাঝে মিস্টার সামন্ত সেই মুদ্রাকে লুকিয়ে নিজের কাছে রেখে দেন নিজের সম্পত্তি হিসাবে। তাই আমার মনে হয় উনি শেষ যে কথাটা আমাদের বলতে চেয়েছিলেন, তিনি হয়তো চান না বিষয়টা পাঁচকান হোক। বুঝলে? কিন্তু সমক... কোনো কিন্তু নয় বৃত্তি। এটা ভুলে গেলে চলবে না যে জিনিসটা কিন্তু ওনাদের পৈতৃক সম্পত্তিও বটে, যতই ওনারা সরকার বাহাদুরের থেকে লুকিয়ে রাখুক না কেন। বেশ, চলো, বাকি কথা কাল জানা যাবে, বুঝলে? এই বলে সমক বারান্দার খোলা রেলিংয়ের হেলান দিয়ে সূর্যাস্ত দেখতে থাকে। পরন্ত বিকেলের সূর্যের আলোয় সমকের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। তবে আমার মনে হয় রক্তবর্ণ শুধু ওর মুখে নয়, মনের মধ্যেও জমাট বেঁধে উঠেছে। এরপর বাকিটা সময়ের অপেক্ষা। পৃথ্বী, খুব কঠিন ব্যাপার ভায়া। কি কঠিন সম? প্রতাপবাবুর বাড়িতে কাল রাতে চোর আসে, তবে কিছু চুরি হয়নি বলছেন। ওনার ভৃত্য মধু রাতে নাকি কিছু আওয়াজ পেয়ে চেঁচামেচি শুরু করা, তাতেই নাকি চোর পালায়। সে কি বলছো হে? এই যে সত্যি সত্যি কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এরপর সম কিছু কথা বলে না। গাড়ির সামনের কাছ থেকে
সোজা রাস্তার দিকে তাকিয়ে থাকে সে। আমাদের গাড়ি যখন প্রতাপবাবুর বাড়ির সামনে পৌঁছায়, দেখি প্রতাপবাবু সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। বাড়ির বাইরে দেখি বোঝা যাচ্ছে যে প্রতিপত্তি নেহাত কিছু কম নয়। মিস্টার সামন্ত আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে বসান স্টাডি রুমে। আমি আর সমক একটা সোফায় ভাগাভাগি করে বসি, আর মিস্টার সামন্ত আমাদের ঠিক বিপরীতের স্টাডি টেবিলের ওপর গিয়ে বসেন। সমক বলে, আপনি তো দেখছি বেশ শৌখিন মানুষ মশাই। প্রতাপবাবু অবাক হয়েছে বলেন, হ্যাঁ তা একটু বলতে পারেন মিস্টার সেন, তবে আমি কি করে ধরলাম তাই তো? হ্যাঁ যদি বলেন। আসলে দালান দিয়ে আস্তে আস্তে লক্ষ্য করলাম দেশের বিভিন্ন দেশের বিখ্যাত চিত্রশিল্পীর হাতে আঁকা স্থান পেয়েছে আপনার বাড়ির দেওয়ালে। আর ওই টেলিফোনটা। এই বলে সেই ঘরের কোণে থাকা টেলিফোনটা নির্দেশ করে। প্রতাপবাবু বলেন, আসলে মশাই সবটাই যে আমার কৃতিত্ব তা কিন্তু নয়। আমার পূর্বপুরুষরাও সবাই কিছু না কিছু উপায়ে এসবের সঙ্গে যুক্ত আছেন। আমি সমুখের কানে কানে বলি, বড়লোকের খেয়াল ভায়া। সমুখ আমার কথায় ঘুরিয়ে বলে, আচ্ছা প্রতাপবাবু, কাল কখন চোর আসে, মানে কটার সময়? এই ধরুন না, রাত 2টো তো হবেই। আসলে আমি কিছুই জানতাম না এসব বিষয়। আমার ভৃত্য মধু রাতে কিসের একটা শব্দ পায়, পরেই ডাকাডাকি করতে চোর পালায়। কোথা থেকে সে পালিয়েছে সে লক্ষ্য করেছে নাকি মধু? আপনি বরঞ্চ একবার মধুর সাথে কথা বলুন। প্রতাপবাবুর কথা শেষ হতে না হতেই ভৃত্য মধু হাতে চায়ের ট্রে নিয়ে ঘরে প্রবেশ করে। তাকে দেখে প্রতাপবাবু বলেন, ওই যে মধু এসেই পড়েছে মিস্টার সেন, আপনি বরঞ্চ ওকে জিজ্ঞাসা করে নিন। সমুখ এবার মধুর দিকে ফিরে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি চোরের মুখটা দেখতে পেয়েছিলেন নাকি? সে সমুখের মুখের থেকে এ ধরনের প্রশ্ন শুনে একটু ঘাবড়ে যায়। তারপর নিজেকে সামলে বলে, আগে আগে না বাবু, রাতের অন্ধকারে কিছুই দেখতে পাইনি। তবে তার মুখে যে লাল কাপড় বাঁধা ছিল সেটা আন্দাজ করতে পেরেছিলাম। বেশ, এবার বলো তো সে কোথা থেকে পালিয়েছিল? মানে বাবু, আমি তো দেখি সে বাড়ির পেছনে ওই বাগানের রাস্তা দিয়ে পাঁচিল টপকে পালিয়ে যায়। কিন্তু মিস্টার সেন, ওইদিকে তো আমাদের উঁচু পাঁচিলও আছে, সেটাই একটা ভাববার বিষয়। তাই নাকি? হ্যাঁ বাবু, আপনি ঠিকই শুনেছেন। তা সেটা সে টপকেই পালায়। প্রতাপবাবু এবার বলেন, বুঝতেই পারছেন মিস্টার সেন, কী ধরনের আতঙ্কে আমি দিন কাটাচ্ছি। যে আততায়ী ঘরের ভেতরে ঢুকে এই স্টাডি রুমে সিধে চলে আসে, সে কি না কি করতে পারে একবার ভেবে দেখেন তো। এই বলে চুপ করে যান প্রতাপবাবু। সমুখ কি যেন ভাবে, তারপর বলে, আপনি মুদ্রাটা কোথায় রাখতেন মিস্টার সামন্ত? আমার শয়ন কক্ষে, লোহার সিন্দুকের ভেতর। কিন্তু কিসের কিন্তু প্রতাপবাবু? আমি রাতে দরজা বন্ধ করে ঘুমাই মিস্টার সেন, এটা আমার বহুদিনের অভ্যাস। আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন আমরা কি একবার দেখতে পারি মিস্টার সামন্ত? সমুখ আর আমি প্রতাপবাবুকে অনুসরণ করে পৌঁছাই ওনার শয়ন কক্ষে। এই ঘরে তেমন কোনো একটা জিনিস নেই। একটা কাঠের কাজ করা খাট, আলমারি, আর ঘরের দক্ষিণ দিকে একটা সিন্দুক। প্রতাপবাবু সিন্দুকের সামনে দাঁড় করিয়ে বলেন, এটা কি খুলবো নাকি মিস্টার সেন? সমুখ বলে, না, তার দরকার নেই। আপনি তো দেখেছেন যে ওটা ছাড়া সব জিনিসই বর্তমান। হ্যাঁ, খালি ওই রৌপ্য মুদ্রাটা ছাড়া। দেখুন মিস্টার সামন্ত, কেসটা আমি নেব এবং আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিতে। এখন একবার আপনাদের বাগানে গিয়ে দেখতে ভালো হতো। বেশ, তো চলুন না। বাগানে আমরা 3 জন গিয়ে তেমন কিছুই দেখতে পেলাম না। সমুখ একবার চারপাশটা ভালো করে দেখে তারপর প্রতাপবাবুকে বলে, আচ্ছা প্রতাপবাবু, দেয়ালের পেছন দিকে, মানে এই পাঁচিলটার পেছন দিকে কি আছে? একটা সরু গলি আছে, সেটা দিয়ে অন্যদিকে বেরোনো যায়। আর ওটা
এই দিকটা পড়ে বড় রাস্তা। আমি একবার গড়িটা দেখতে চাই মিস্টার সামন্ত। গলি দেখবেন? বেশ, চলুন। বাড়ির মূল দরজা দিয়ে বেরিয়ে আমরা এগোতে থাকি গলির দিকে। সেখানে পৌঁছে সমক প্রতাপবাবুর বাগানের দেয়ালটা ভালো করে পরখ করে দেখতে থাকে। তারপর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আমাকে ডাকে সে। আমি তার কাছে যেতে সমক বলে, প্রীতি, গলির মুখ থেকে কে যেন আমাদের নজরে রাখছে ভাই। আমি সেদিকে মাথা ঘুরে তাকাতে দেখি একজন আমাদের দেখেই দেয়ালের আড়ালে মুখ লুকিয়ে নিল। আমি বললাম, এবার কি করবে সমক? এই যে ভীষণ বিপদ। সমক আমাকে কিছু না বলে প্রতাপবাবুর কাছে এগিয়ে যায়। তারপর বলে, আচ্ছা প্রতাপবাবু, ওই মুকেশ সিংয়ের ফোন নাম্বার আপনার কাছে আছে নাকি? হ্যাঁ সমকবাবু, আছে। উনি যাওয়ার সময় একটা ভিজিটিং কার্ড আমাকে দিয়ে যান। বাড়ি চলুন, দিচ্ছি। প্রতাপবাবুর বাড়ি থেকে মুকেশবাবুর ঠিকানা জোগাড় করে আমরা বেরিয়ে পড়ি। পথে যেতে যেতে সমক মুকেশবাবুকে ফোন করে আজকের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয়। এরপর আর তেমন কোনো কথাও হয়নি ওর সাথে। কিছু মনে করবেন না মিস্টার সিং, আসলে একটা বিশেষ দরকারে আপনার কাছে ছুটে আসা। মুকেশবাবুর ড্রয়িং রুমে আমরা তিনজন এখন বসে আছি। ভদ্রলোক যে বেশ ধনী এবং গুরুগম্ভীর মানুষ তা বোঝাই যায়। গায়ে মখমলের ওভারকোট, চোখে কালো ফ্রেমের চশমা, চুল ব্যাক ব্রাশ আর মুখে চুরুট। ভদ্রলোক গম্ভীর গলা বলেন, বিরক্ত যখন করেই ফেলেছেন তখন বলেই ফেলেন আপনাদের কি বিশেষ কাজ। আসলে আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। মিস্টার সামন্ত, মানে প্রতাপ সামন্ত, আমাকে একটা কেসের তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন। কেস? কিসের কেস? আসলে ওনার পৈতৃক রৌপ্য মুদ্রা, মানে যেটা মহারাজা কৃষ্ণচন্দ্র ওনার প্রপিতামহকে উপহার স্বরূপ দিয়েছিলেন, সেটা মিসিং। আর সেটা খুঁজে বের করার দায়িত্ব দিয়েছেন আমার কাঁধে। সে কি, ওটা চুরি হয়ে গেছে বুঝি? ভদ্রলোক চেয়ারে সোজা হয়ে উঠে পড়লেন। হ্যাঁ, আর সেই কারণেই আপনার কাছে আসা। ভদ্রলোক আবারও চুরুট মুখে দিয়ে বললেন, আপনি কি মনে করেন ওটা আমি চুরি করেছি নাকি? না, আমি তা বলছি না মিস্টার সিং। আসলে জানতে চাইছিলাম আদৌ ওটা আপনি দেখেছেন কিনা, নাকি পুরোটাই প্রতাপবাবুর বানানো গল্প। আরে না না, ওটা সত্যি সত্যি ওনার কাছেই আসে। এটা খুব আনফর্চুনেট যেটা মিসিং। আমি আর সমক ভদ্রলোককে নমস্কার জানিয়ে বাইরে চলে এলাম। সমক একেবারে চুপচাপ রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আমি বলি, কি ব্যাপার বলো তো ভাইয়া, মানে এখন কি করবে ভাবছ? সমক হাঁটা থামিয়ে বলে, তুমি এখন বাড়ি ফিরে যাও পৃথ্বী, আমার কিছু কাজ আছে, রাতে দেখা হবে। এই বলে সে রাস্তার সামনের দিকে হেঁটে এগিয়ে যায়। আমি একাকী নির্জন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে দেখতে থাকি আর আমার অস্তিত্বের কথা ভাবতে থাকি। সমক বলেছে বটে যে রাতে সে ফিরে আসবে, কিন্তু এখন ঘড়িতে বাজে রাত 11টা। সে কোথায়, কী বৃত্তান্ত, কিছুই জানি না। খালি এতটুকু জানি যে বিশেষ কোনো কাজ ছাড়া সমক এভাবে আমাকে ছেড়ে যেত না। আর সত্যি বলতে কি, সমকের যা পেশা, তাতে কিছু সময় তাকে একা ছেড়ে রাখা ভীষণ প্রয়োজনও বটে। এসব ড্রয়িং রুমের সোফাতে বসে বসে ভাবছি, এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতে দেখি সমক হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমাকে ঠেলে ঘরে প্রবেশ করতে করতে সে বলে, এখন কিচ্ছু জিজ্ঞাসা করবে না পৃথ্বী, আগে ডিনার। রাতে খাওয়া দাওয়া হয়ে যেতেই আমি সমকের সামনে চেয়ারে গিয়ে বসলাম। সমক আমার সামনে চেয়ারে হেলান দিয়ে তার চোখের ওপর হাত দুটো রেখে শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করি, কি ব্যাপার বলো তো সমক, তা সারাদিন কোথায় ছিলে ভাইয়া? সমক চোখের ওপর থেকে হাতটা সরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, সত্য অন্বেষণে পৃথ্বী, সত্য অন্বেষণ। সত্যান্বেষণে? একটু ব্যাপারটা যদি
বুঝতে পারলে না, তাই তো? এখন কিছু বলা যাবে না পৃথ্বী, তবে এটুকু জেনে রাখো, সীমান্তে পৌঁছাতে আর বেশি দেরি নেই। খালি কিছু সময়ের অপেক্ষা, আর আর আমার এই টেলিপ্যাথি। এই বলে আবারও চোখ বন্ধ করে সমক। আমি অগত্যা সেখান থেকে উঠে চলে যাই নিজের ঘরে। পৃথ্বী, এই পৃথ্বী, ওঠো, এখানে যে বিশাল ব্যাপার ভায়া। আমি থরমরিয়ে বিছানার উপর উঠে বসি। দেখি সমক আমার বিছানার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করি, কি কি হয়েছে সমক, এত সকালে? আরে সামন্ত ভিলায় আবারও কাল রাতে চোর আসে। কাল মিস্টার সামন্ত চোরকে ধরার চেষ্টা করেছেন, কিন্তু চোর পালায়। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের সামন্ত ভিলায় পৌঁছাতে বলেছেন। তুমি ঝটপট রেডি হয়ে নাও। আমাদের গাড়ি যখন প্রতাপবাবুর বাড়ির সামনে পৌঁছালো, তখন দেখি পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি বারান্দার সামনে গিয়ে থামতে দেখি প্রতাপবাবু হাসি মুখে আমাদের কাছে এগিয়ে আসছেন। তারপর সমককে বলেন, আপনি ধন্য মশাই, আমার বিবেচনা কিছু ভুল হয়নি সমকবাবু। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, কিসের বিবেচনা প্রতাপবাবু? সমক এবার মুচকে এসে বলে, বলছি ভাইয়া, আগে ভেতরে তো চলো। প্রতাপবাবু ড্রয়িং রুম এখন চাঁদের হাট, তবে কিছু কলঙ্ক যে রয়েই গেল, তবে সেটা জানলাম অনেকটাই পরে। আমি আর সমক বসে আছি একটা সোফা ভাগ করে। প্রতাপবাবু আমাদের ঠিক উল্টো দিকের একটা ইজি চেয়ারে, ইন্সপেক্টর বড়াল তার পাশে। ইন্সপেক্টর বড়াল বলেন, মিস্টার সেন, আপনি তো একেবারেই খেলা ঘুরিয়ে দিয়েছেন মশাই। তা এত কিছু বুঝলেন কি করে? প্রতাপবাবু বলেন, সত্যি মশাই, আপনার কথা মতো আমি সবই করেছি, আর মিথ্যা বলবো না, তাই ধরাও পড়েছে। আমি এবার বলি, তোমার কথা মতো মানে সমক? সমক এবার হো করে হেসে উঠে বলে, অনেক কিছু ঘটে গেছে ভাইয়া, আর অনেক কিছু ঘটাতেও হয়েছে। মানে কি ঘটিয়েছ তুমি? আমাকে একটু খুলে বলবে কি? সমক এবার সামনে টেবিলে থাকা চায়ের পেয়ালা তুলে তাতে একটা চুমুক দিয়ে বলতে শুরু করে, তোমাকে অনেক কিছুই বলা হয়নি পৃথ্বী। না, সেটা আসলে আমি সেটা চাইনি যে তুমি কোনোভাবে বিলম্বিত হও। কাল মিস্টার সিংয়ের বাড়ি থেকে ফেরার পথে আমি তোমাকে বাড়ি চলে যেতে বলে আমি সিধে চলে যাই লোকাল থানায়, আর সেখানে গিয়ে ইন্সপেক্টর বড়ালকে সব খুলে বলি। কি বলো সমক? আসলে আমার কেন জানি না মনে হচ্ছিল কাল রাতে, মানে গতকাল রাতে কিছু একটা কাণ্ড ঘটলেও ঘটতে পারে, আর সেই কাণ্ড থেকে প্রতাপবাবুকে এবং ওই রৌপ্য মুদ্রাটাকে বাঁচাবার জন্যই আমি পুলিশের সাহায্য নিই। কি বলো সমক? এরপর ইন্সপেক্টর বড়াল বলেন, আসলে সমকবাবুর মনে হচ্ছিল চোর কাল রাতে আবারও আসতে পারে, তাই। তোমার হয়তো মনে আছে পৃথ্বী, কাল যখন প্রতাপবাবুর সঙ্গে বাগানের পিছনে গলির মধ্যে যাই, তখন দেখি একজন আমাদের দূর থেকেই নজর করছেন। হ্যাঁ, সে তো আমিও দেখলাম তোমার সাথে। একদম। আসলে আমার ধারণা হয় আততাই আমাদের উপস্থিতি আঁচ করে ফেলেছিল, আর চোর আবারও চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব মুদ্রাটা নিয়ে যেতে। কিন্তু সমক কি জিনিস চুরি করতে আসছে সে, সেটাই তো স্পষ্ট হচ্ছে না। সমক সোফা ছেড়ে আমাদের সামনে কোমরে হাত দিয়ে পায়চারি করতে করতে বলে, রাজা কৃষ্ণচন্দ্রের রৌপ্য মুদ্রা ভায়া। মানে সেটা তো মিসিং। না পৃথ্বী, আসলে ওটা এই বাড়িতেই ছিল। প্রতাপবাবু অবাক হয়ে বলেন, এসব কি বলছেন মিস্টার সেন? মুদ্রাটা যদি এখানেই থাকবে তাহলে আমার নজরে পড়েনি কেন? সমক এবার একটা ধূর্ত হাসি এসে বলে, খোঁজার চেষ্টায় গাফলতি ছিল আপনার মিস্টার সামন্ত। এই বলে সে তার পকেট থেকে একটা লাল গহনার পুটলি পার করে, আর সেটা খুলতে বেরিয়ে আসে ঐতিহাসিক কৃষ্ণচন্দ্রের রৌপ্য মুদ্রা, যার বর্তমানে মূল্য অনেক বেশি। প্রতাপবাবু সমকের হাত থেকে সেটা তুলে নিয়ে ভালো করে দেখতে থাকেন।
তারপর সিন্ধুকের দিকে এগোতে এগোতে বলেন, বাঁচালেন মশাই, পৈতৃক সম্পত্তি, ধনে প্রাণ ফিরে এলো। এই বলে মুদ্রাটা সিন্ধুকে ঢোকাতে যাবেন, অমনি সমক ওনাকে বাধা দিয়ে বলেন, এটা আর আপনার কাছে রাখা সম্ভব হবে না সামন্তবাবু। ওটা সরকারের সম্পত্তি, ওটা যাবে ইন্সপেক্টর বরালের হাতে। ইন্সপেক্টর বড়ালের হাতে সমক এবার মুদ্রাটা তুলে দেয়। প্রতাপবাবু মূর্ছিত হয়ে চেয়ারে বসে পড়েন। আমি এবার বলি, তুমি এটা পেলে কোথা থেকে সমক? পেলাম কোথা থেকে সেটা বড় কথা নয় পৃথ্বী। সেদিন যখন আমরা প্রতাপবাবুর এই স্টাডি রুমে সোফায় ছেড়ে বেরোতে যাব, কি একটা জিনিস চকচক করছে, হাতে তুলে নিয়ে দেখি রাজা কৃষ্ণচন্দ্রের সেই রৌপ্যমুদ্রা ওখানে পড়ে আছে। বেশ, সেসব তো বুঝলাম ভাইয়া, কিন্তু মুদ্রাটা ওখানে রাখলো কে? এখনো বোঝনি পৃথ্বী? মিস্টার সিং। প্রতাপবাবু যখন ফোন ধরতে মুদ্রাটা মিস্টার সিংয়ের সামনে টেবিলে রেখে যান, ঠিক তখনই মিস্টার সিং মুদ্রাটা সোফার ভেতরে লুকিয়ে রাখেন, কারণ তিনি জানতেন এ জিনিস নিয়ে সমন্ত ভিলা থেকে পরিত্যাগ করা তার পক্ষে অন্তত সম্ভব নয়। তাই তিনি ওই মুহূর্তে সিদ্ধান্ত নেন, পরে কোনো চোর বা আততায়ীকে সাহায্য নিয়ে মুদ্রাটা উক্ত সোফার আড়াল থেকে চুরি করিয়ে উনি নিয়ে যাবেন। আর সেই মতন প্রতাপবাবুর সামনে ভদ্রলোকের অভিনয় করে খালি হাতে খালি পকেটে তিনি বাড়ির বাইরে বেরিয়ে যান। আর তার ঠিক পরেই এক দুষ্কৃতীর সাহায্য নিয়ে তাকে রাতের অন্ধকারে পাঠিয়ে দেন উক্ত সোফা থেকে ওই মুদ্রাটা চুরি করে নিয়ে আসার জন্য। আর কি অভাবনীয় ব্যাপার দেখো পৃথ্বী, ঘটনাচক্রে সেদিন রাতেই বাগানের দিকে দরজাটা বন্ধ করতে ভুলে যায় মাধব। আর সেই সুযোগেই আমি এবার প্রশ্ন করি, কিন্তু সমক একটা প্রশ্নের উত্তর যে ভাইয়া পাওয়া যাচ্ছে না। সে কি এখন উত্তর পাচ্ছ না? না ভাইয়া। বেশ, বলো তাহলে। আগের বারে না হয় মাধব ভুল করে দরজা বন্ধ করে দিয়েছে, সেটা আমি বুঝলাম, এবং তার ফলে চোর স্টাডি রুমে এসে মুদ্রাটা খোঁজার চেষ্টাও করেছে। কিন্তু গতকাল রাতে ঘটনাটা পুনরায় ঘটল কী করে? মাধব তো আর সেই ভুল একবার করবে না। আমি লক্ষ্য করি সমক মিস্টার সামন্তর দিকে চশমার ফাঁক দিয়ে তাকালো, তারপর তেনাকে বলল, কি প্রতাপবাবু, আপনি বলবেন না আমি বলবো? প্রতাপবাবু হাসতে হাসতে বলেন, আসলে পৃথ্বীজিৎ বাবু, সমকবাবু গতকাল রাত 9টা নাগাদ ইন্সপেক্টর বড়ালকে সঙ্গে করে আবারও এ বাড়িতে আসেন। তা প্রথমে আমি ইন্সপেক্টরকে দেখে একটু হক চকিয়ে যাই, পরে সমকবাবুর কথায় ভদ্রলোকের পর সমকের দিকে তাকিয়ে বলেন, সমকবাবু বাকিটা আপনি বলুন বরঞ্চ। সমক একটা দীর্ঘশ্বাস ফেলে আমার পাশে এসে বসে, তারপর বলে, আসলে আমার মনে হয়েছিল কিছু একটা বেগতিক ঘটতে পারে। চোর জানতে পেরে যায় যে আমি এই কেসের মধ্যে যুক্ত হয়ে গেছি এবং তার যথেষ্ট পরিমাণ কঠিনভাবে তদন্ততেও লেগে পড়েছি। কাল দেখলে তো আমাদের পেছন পেছন লোক নজর রাখছে। তাই আমি কাল তোমাকে বাড়ি যেতে বলে সিঁড়ে চলে যাই থানায়, যেটা তোমাকে আগেও বললাম। আর ওনাকে একটা অনুরোধ করি যাতে ওনারা রাতে সিভিল ড্রেসে প্রতাপবাবুর বাড়ির চারপাশে নজর রাখার জন্য। আমিও থাকতাম, কিন্তু চোরের দল আমাকে চিনে নিয়েছিল, তাই সেই রিস্কটা আমি নিতে পারিনি ভাইয়া। ইন্সপেক্টর বড়ালের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি চলে আসি প্রতাপবাবুর কাছে সব বিষয়টা গুছিয়ে বলে দেওয়ার জন্য, আর বলতে পারো গুছিয়ে বোঝাবার জন্য। প্রতাপবাবু প্রথমে এতটা রিস্ক নিতে চাননি, পরে মাধবের সাহায্যে আমরা প্রতাপবাবুকে রাজি করাই, কারণ মেয়ে ছাড়া আততায়ীকে খুঁজে বার করা খুব কঠিন হতো ভাইয়া। আততায়ী মরিয়া হয়ে উঠেছিল যাতে যত তাড়াতাড়ি সম্ভব মুদ্রাটা করায়ত্ত করে বিদেশের বাজারে পাচার করার। কিন্তু এবার আমি বলি, কিন্তু গোয়েন্দা সমক সেন ওনার সব ইচ্ছায় জল টেনে দেয়, তাই তো? একদম। সমক সব তো বুঝলাম,
প্রতাপবাবু ইন্সপেক্টর মুদ্রা পেয়ে গেলেন। প্রতাপবাবুর বাড়িতে চুরি যাওয়ার মুদ্রা ফেরত পেলেন। মিস্টার সিং ধরা পড়লেন। কিন্তু মুদ্রাটা তুমি পুলিশের হাতে দিয়ে দিলে কেন বলো তো? সেটা তো বুঝতে পারলাম না। সুতো পড়াতে পড়াতে সমক বলে, পৃথ্বী, এই সূচ আর সুতোটাকে দেখেছো ভাইয়া? আমি অবাক হয়ে বলি, এতে আর কি দেখার আছে বলো তো ভাই? আছে আছে পৃথ্বী, আছে। এখানে সূচ ছাড়া সুতো অচল, আর এই সুতো ছাড়া সূচ অচল। তার মানে? তার মানে যাকে যেখানে মানায় সেখানেই থাকা লাগে পৃথ্বী। তোমাকে যদি গোয়েন্দাগিরি করতে বলি আর আমি যদি গল্প রচনা করি, তাহলে কি জিনিসটা ঠিক হয়? হবে হয়তো, কিন্তু পারফেক্ট নাও হতে পারে। ঠিক তাই। ওরকম ঐতিহাসিক মুদ্রা বর্তমানে সরকার বাহাদুরের হাতেই মানায়। হ্যাঁ, মানছি যে ওটা প্রতাপবাবুর পৈতৃক সম্পত্তি, কিন্তু নিয়মের বাইরে কেউ না। না তুমি, না আমি, না বিধাতা পুরুষ, যিনি সমস্ত কিছু নিয়ম তৈরি করেছেন। আর একটা জিনিস বলতে পারো যে মুদ্রাটা যতদিন ওনার হাতে থাকবে, প্রতাপবাবুর হাতে থাকবে, ততদিন উনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে থাকতে পারেন। এতে আরেকটা সুবিধা হলো যে মুদ্রাটা যদি সরকার বাহাদুর হাতে থাকে, তাহলে অনেকটা নিশ্চিন্তে রাখাও যেতে পারে, এবং প্রতাপবাবু তার নির্দিষ্ট পাওনা পেয়ে সুখে জীবন কাটাতে পারেন। সমক আবারও নিজের কাজে মনোনিবেশ করে। গোয়েন্দা হিসাবে ওর জুড়ি মেলা ভার ঠিকই, কিন্তু সমক হলো এমন একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যে সাধারণভাবে জীবনটাকে রেখে অসাধারণভাবে বাঁচতে চেষ্টা করে। আর শুধু নিজে বাঁচতেই জানে না, তার সাথে বাঁচিয়ে রাখে এমন সত্যকে যাকে ছাড়া অসহায় মানুষরা সত্যিই অসহায়। আপনারা শুনছিলেন শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প সমক সেন সিরিজের নতুন কাহিনী কৃষ্ট মুদ্রা রহস্য। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে বলবেন না বন্ধুরা। সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য আর রোমাঞ্চকে। নমস্কার।